গুড আফটারনুন স্টুডেন্টস, চলে এসেছি আজকে নতুন ক্লাসে। আগের দিন আমরা ত্রিকোণমিতি শুরু করেছিলাম, আজকে সেটা কন্টিনিউ করব। ঠিক আছে, চলো। আশা করি সবাই তোমরা ভালো আছো। কালকের ক্লাস তোমরা মন দিয়ে করেছো, বুঝতেও পেরেছো, আর বাড়িতে প্র্যাকটিস করছো নিশ্চয়ই। আচ্ছা, ক্লাস শুরু করার আগে এই অঙ্কটার ব্যাপারে বলে দিই, যেটা কালকে আগের দিন নিয়ে কথা হয়েছিল। এই অঙ্কটা আমি প্রমাণ করেছিলাম। অঙ্কটা কোয়েশ্চেনটাই ভুল আছে, হয়তো যেই বই থেকেই আছে, সেটা নিয়ে একটু বলে দিই। এটা যদি প্রমাণ করতে হয়, এটা যদি LHS লিখে করি, tan 57 ডিগ্রি cot 37 ছিল, আর নিচে ছিল tan 53 cot 53। তা আমি নিয়ম বলেছিলাম আইদার, হ্যাঁ সবাইকে গুড আফটারনুন, সবাইকে গুড আফটারনুন। ঠিক আছে, তো আইদার tan 57 আর 37কে চেঞ্জ করতে হবে, 37কে 53, 57কে 33-তে, আচ্ছা 33-তে চেঞ্জ করতে হবে, অথবা নিচের দুটো tan 33 আর cot 53-কে 57 আর 37-এ চেঞ্জ করতে হবে। তো আমি কি করেছিলাম, যে একই জিনিস করেছিলাম, tan 57-কে চেঞ্জ করেছিলাম, এটাকে লিখতে পারি 90 - 33, আর এই cotকে কি লিখতে পারি, cotকে লিখতে পারি 90 - 53। নিচে কি করেছিলাম, এই ট্যানটাকে বলেছিলাম 1/cot করে নিতে, আর এই কটটাকে বলেছিলাম 1/tan করে নিতে। উপরেরটা তাহলে কি দাঁড়ালো, উপরেরটা দাঁড়ালো cot 33, কারণ tan 90 - θ মানে cot, আর এটা হয়ে গেল tan 53। নিচেরটাকে কি বলেছিলাম, লসাগু করতে। ঠিক আছে, মনে পড়ছে, নিচেরটাকে বলেছিলাম লসাগু করতে, cot 33 ডিগ্রি tan 53 ডিগ্রি, উপরে গেল tan 53 ডিগ্রি প্লাস cot 33 ডিগ্রি। এবার দেখো এইটা আর উপরের এই পার্টটা সেম, কেটে গেল। তাহলে কি পড়ে থাকলো, বেসিক্যালি পড়ে থাকলো cot 33 ডিগ্রি ইন্টু tan 53 ডিগ্রি। ঠিক, এবার যদি আমরা প্রমাণের দিকটায় চলে যাই, তাহলে প্রমাণের দিকে যদি চলে যাই, তাহলে এই কটটাকে কি লেখা যায়, আচ্ছা tan 53 ডিগ্রি, কটটাকে আমরা লিখতে পারি 1/tan, তার মানে নিচে চলে এলো tan 33 ডিগ্রি। তাহলে আইদার এটা 57টা 53 হবে, আর না হলে উল্টো চেঞ্জ করলে ওটা, আর না হলে যদি আমি এটাকে পুরো চেঞ্জ করি, এইটা 57 হলে এটা 37 হবে, একটা 57 একটা 33, এটা হবে না। তাহলে এইটা হয়ে যাবে আমার RHS। ঠিক আছে, তাহলে এইটা LHS, এটা RHS, এই জায়গাটা গন্ডগোল আছে, এই প্রমাণটায় গন্ডগোল ছিল। ওকে, বোঝা গেল। কালকের এই অঙ্কটা যেটা ছিল, যেরকম আমি দেখিয়েছিলাম সেটাই হবে, প্রমাণটায় গন্ডগোল ছিল, তোমরা একটু দেখে নিও। চলো, আজকে আমরা কালকের এই 3টে অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম, পূরক কোণে ত্রিকোণমিতি, অনুপাত অভেদাবলী, আর কোণ পরিমাপের ধারণা। চলো, আজকে আর কিছু আমরা এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হয়ে গেছিল, ট্রু ফলস হয়ে গেছিল, না MCQ আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হয়েছিল। আজকে সত্য মিথ্যা থেকে শুরু করব। চলো, তাহলে প্রথম প্রশ্ন কি বলছে, 45 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান। তাহলে সম্পূরক কোণ কি, পূরক কোণ হলে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, সম্পূরক হলে দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে একটা কোণ 45 বলে দিয়েছে, তাহলে আরেকটা কোণ কি হবে, 180 - 45। তাহলে কত হয়েছে, 40 বাদ দিলে 140, 135। তার মানে এটা সত্য না মিথ্যে, সত্য। বোঝা গেল না, যায়নি, কিচ্ছু নেই, ট্রু। হ্যাঁ, সবাই লিখে দিয়েছে, হ্যাঁ ট্রু, কোনো ব্যাপার না, খুব সহজ প্রশ্ন। বলেছে sin θ প্লাস cos θ 1, sin θ মাইনাস cos θ 0 হবে, এটা সত্য না মিথ্যা জানতে চেয়েছে। তাহলে sin θ প্লাস cos θ কি বলে দিয়েছে, 1। তাহলে সবার প্রথমে কি করব, sin θ প্লাস cos θ এটার হোল স্কোয়ার, এদিকে উভয় দিকে বর্গ করে দিলাম। তাহলে কি পেয়ে যাব, sin স্কোয়ার θ প্লাস cos স্কোয়ার θ প্লাস 2 sin θ cos θ ইকুয়ালস টু 1। এবার আমরা কি জানি, a স্কোয়ার, এটা কার ফর্মুলায় ফেলছি, a স্কোয়ার প্লাস b a প্লাস b হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab। তাহলে sin স্কোয়ার θ cos স্কোয়ার θ 1 হয়, তাহলে 2 sin θ cos θ ইকুয়ালস টু 1। এই 1 1 কেটে গেল, মানে 0 হয়ে গেল। সুতরাং sin θ cos θ এর মান কি বেরিয়ে গেল, 0। কারণ 2 sin θ cos θ 0 মানে sin θ cos θও কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ওকে, ডান। এবার আমাকে জানতে চেয়েছে sin θ মাইনাস cos θ। শুরু করব
সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার নিই। কি ফর্মুলা হবে? এ মাইনাস বি হোল স্কোয়ার। এর কোন ফর্মুলাটা ফেলবো? প্লাসের ফর্মুলাটা। এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ওই ফর্মুলাটাও ফেলতে পারি, কোনো অসুবিধা নেই, সেটা তো হয়ে যাবে। ঠিক আছে, তাই করে দিই। এ স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা হলো। তাহলে এখানে কি হয়ে গেল? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা। হ্যাঁ, হচ্ছে। তাহলে এর ফর্মুলা কি? 1 2 ইন্টু সাইন থিটা কস থিটার ভ্যালু কত? 0, বসিয়ে দাও, তাহলে 1 বেরিয়ে গেল। তাহলে কি ছিল এদিকে? সাইন থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ার, স্কোয়ারটা এই পাশে আনবো। সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস √1 মানে প্লাস মাইনাস 1, বলেছে 0, তার মানে এটা ফলস। কারা কারা ফলস বলেছে? অয়ন বলেছে ফলস, তার আগে বলেছে স্নেহা বলেছে ফলস, তারপরে নিচে মনে হয় সায়ন, এটা যার নাম দেখা যাচ্ছে না, হ্যাঁ সায়ন বলেছে ফলস, তো ফলস বোঝা গেল। তাহলে কি করলাম? এটা থেকে 2 সাইন থিটা কস থিটা থেকে সাইন থিটা কস থিটার মান 0 বার করে নিলাম। তারপরে কি করলাম? সাইন থিটা মাইনাস কস থিটার মান জানতে চেয়েছিল, তার হোল স্কোয়ার নিয়ে শুরু করলাম। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। ঠিক আছে, এবার এটাকে অনেকভাবে করা যায়, আবারও বলছি। এবার সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটাকে এক জায়গায় আনলাম, তার মান জানি 1, বসিয়ে দিলাম। মাইনাস 2 সাইন থিটা কস থিটা, ওর মান 0, তাহলে 2 ইন্টু 0, তার মানে শুধু 1 পড়ে রইল, স্কোয়ারটা এই পাশে গিয়ে রুট হয়ে গেল, প্লাস মাইনাস √1 মানে প্লাস মাইনাস 1। ডান। চলো পরের প্রশ্নে যাব। বলছি থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 2 ইকুয়ালস টু 0 সমীকরণটি থেকে কেবলমাত্র একটি সমাধান পাওয়া যাবে। দেখা যাক। সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 2 ইকুয়ালস টু 0। এবার এটাকে মিডিল টার্মের মতো ভাবো। ঠিক আছে, মিডিল টার্ম করে দিই। এটা 3কে কিসে ভাঙা যায় বলো আমাকে? গুণ করে আনতে হবে, এখানে প্লাস আছে তাই প্লাস বসলো, গুণ করে আনতে হবে 2, যোগ করে আসবে 3, কত হয়? 2 প্লাস 1, 2 1 2 আর 2 প্লাস 1 3। ডান। মিডিল টার্ম করছি, শুধু এক্স এর জায়গায় ভাবো সাইন আছে, সাইন থিটা আছে। ঠিক আছে, বাকি পুরো একদম যেরকম মিডিল টার্ম, গুণ করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। কি কমন যাচ্ছে? সাইন থিটা কমন যাচ্ছে, তাহলে সাইন থিটা মাইনাস 2, আর এখানে কি কমন যাচ্ছে? মাইনাস 1 কমন যাচ্ছে, সাইন থিটা মাইনাস 2 0। তাহলে কি হয়ে গেল? সাইন থিটা মাইনাস 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। এবার কি হয়ে গেল? সাইন থিটা মাইনাস 2 ইকুয়ালস টু 0, অথবা কি বলতে পারি? সাইন থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। এখান থেকে কি পেলাম? সাইন থিটা ইকুয়ালস টু 1। এখান থেকে কি পাচ্ছি? সাইন থিটা ইকুয়ালস টু 2। এবার তোমরা আমাকে বলো, আমরা কি বলেছিলাম? আমরা যখন থিওরি আলোচনা করছিলাম তখন আমি একটা কথা বলেছিলাম যে সাইন থিটার মান কখনো 1 থেকে বড় হতে পারে না। তাহলে একবার কি পেলাম? একবার পাচ্ছি সাইন থিটা 1, আর একবার পাচ্ছি সাইন থিটা 2। এবার সাইন থিটার মান কি বলেছিলাম? -1 থেকে বড় আর +1 থেকে ছোট, বা +1 সমান -1 সমান, আর এর মাঝখানে যত মান হবে। তাহলে 1কে কখনো সাইন থিটা ছাড়িয়ে যাবে না, 1 সমান হতে পারে, তার মানে এই মানটা ঠিক। কিন্তু সাইন থিটা 2, এটা কি ঠিক? তার মানে সাইন নট ইকুয়ালস টু 2। তাহলে সাইন নট ইকুয়ালস টু 2, সাইন থিটা ইকুয়ালস টু যেটা 2 বেরিয়েছে সেটা নট ইকুয়ালস টু হয়ে যাবে। কেন? কারণ আমরা জানি যে সাইনের মান কখনো 1 থেকে বড় হতে পারে না। সাইন থিটার মান কখনো 1 থেকে বড় হতে পারে না, 1 সমান হতে পারে, কিন্তু 1 থেকে কখনো বড় হতে পারবে না। ঠিক আছে, তাহলে বলছে সমীকরণ থেকে কেবলমাত্র একটি সমাধান পাওয়া যায়। হ্যাঁ, একটি সমাধান পাওয়া যাচ্ছে, কারণ এটাকে সমাধান হিসাবে আমরা ধরতে পারবো না, এটাকে সমাধান হিসাবে ধরতে পারবো না। তাহলে অয়ন লিখেছে ট্রু, স্নেহা লিখেছে ট্রু, উত্তর হবে ট্রু। কোয়েশ্চেনটা একবার ছোট করে দেখিয়ে দিই। এই ছিল কোয়েশ্চেন, ভালো প্রশ্ন ছিল এটা, মাথায় রাখবে। এরকম কিন্তু ট্রিকি কোয়েশ্চেন
অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়, ভাবলে যে সমাধান করে সাইনের দুটো মান বেরিয়েছে, তোমরা দেখলে একটা, তখন তোমরা উত্তর কি এস করে আসবে, এটা ফলস করে দেবে যে একটি মাত্র সমাধান পাওয়া যাবে। না, একটি মাত্র সমাধান পাওয়া যাবে না, দুটো মান বেরোলেও সাইনের মান তো 2 হতে পারে না। সমাধান দেখাচ্ছে এখানে বেরিয়েছে, কিন্তু এটা সমাধান নয়, কারণ এটা সমীকরণকে সিদ্ধ করবে না, এটা সমীকরণকে সিদ্ধ করবে না। বোঝা গেল? চলো পরের প্রশ্নে যাই। থিটা একটি ধনাত্মক সূক্ষ্মকোণ হলে কোসেক থিটা সমান 2024/2023 হতে পারে। এইবার ভালো করে দেখো, কোসেক থিটা মানে কি আগে সবার প্রথমে বুঝতে হবে। কোসেক থিটা মানে কি? অতিভুজ বাই লম্ব। এবার একটা ত্রিভুজে চলে আসি, এটাকে আমরা লম্ব বলি, এইটাকে আমরা ভূমি বলি, এইটাকে আমরা অতিভুজ বলি। তাহলে একটা জিনিস তো আমরা জানি সব সময়, একটা জিনিস তো আমরা জানি যে অতিভুজ লম্বর থেকেও বড়, আবার ভূমির থেকেও বড়। এই জিনিসটা তো আমরা জানি, সেটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। তাহলে অতিভুজ লম্ব বা ভূমির থেকে বড়। তাহলে এখানে দেখো, অতিভুজ 2000 দিয়েছে 24, লম্ব দিয়েছে 2023, ঠিকই আছে। অতিভুজ বড়, লম্ব ছোট, তার মানে এই ভ্যালুটা কি হবে? এই ভ্যালুটা গ্রেটার দ্যান 1 হবে। দেখো 2023কে যদি 24 দিয়ে ভাগও করতে যাই, প্রথমেই তো 2024, এখানে 2023, 1 দিয়ে 2023 হবে। এবার 1 নামলো, এবার পয়েন্ট দাও, যত খুশি করো, কিন্তু প্রথমে তো 1 তো বেরোচ্ছেই, তার মানে এটা কি ভাগফলটা 1-এর থেকে বড় হবে। এবার আমি কোসেকের মান কি বলেছিলাম, যে 1-এর থেকে বড় হবে আর -1-এর থেকে ছোট হবে। 1 আর -1-এর মাঝে কোনো মান কিন্তু থাকবে না, তাহলে 1-এর থেকে বড় হবে আর কি হবে বলো, -1-এর থেকে ছোট হবে। তাহলে কোসেকের মান কি হলো, যেহেতু অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ যেহেতু বড়, লম্ব দিয়ে ভাগ করছি, তাহলে সেই মানটা 1-এর থেকে বড়ই পাবো, সেই মানটা 1-এর থেকে বড়ই পাবো। কেন বড় পাবো, তার পিছনেও কারণ বলেছিলাম, গুরু অনুপাত। ঠিক, গুরু অনুপাত বলেছিলাম অনুপাতের সময়। তাহলে অতিভুজ বাই যদি লম্ব হয়, সেটা গুরু অনুপাত 1-এর থেকে বড়, এখানেও 1-এর থেকে বড় পাচ্ছি। তার মানে থিটা ধনাত্মক সূক্ষ্মকোণে হলে কোসেকের মান এত হতে পারে। তাহলে এটা কি হবে? সত্য। এটা কি হবে? সত্য। বোঝা গেল না যায়নি? কনসেপ্ট ক্লিয়ার কনসেপ্ট? হ্যাঁ, যারা যারা ট্রু লিখেছে সবাই ঠিক লিখেছে। চলো এরপরে আমরা পরের অঙ্কে যাই। আচ্ছা, সংক্ষিপ্ত উত্তরাধর্মী প্রশ্ন দেখে নি। সেক থিটা প্লাস ট্যান থিটা, সেক থিটা মাইনাস ট্যান থিটা 2.51/79 হলে সাইন থিটার মান কত? খুব ইন্টারেস্টিং মজার প্রশ্ন। চলো আমরা এটাকে সলভ করি। তাহলে যখন ধরো এরকম ধরনের অঙ্ক দেবে, একটা জিনিস দেখে বুঝতে পারছো তো, এই সেক থিটা প্লাস ট্যান থিটা, সেক থিটা মাইনাস ট্যান থিটা, এটাকে যদি যোগ ভাগ প্রক্রিয়ায় করো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি অঙ্কের উত্তর পেয়ে যাবে। তাহলে চলো শুরু করি। এই দিয়ে দিয়েছে, যেটা দিয়েছে রাখলাম, সেক থিটা প্লাস ট্যান থিটা, নিচে লিখলাম সেক থিটা মাইনাস ট্যান থিটা। ওকে, এবার এটাকে করে নিই। 160 মানে 2 কম হবে 158, আর এটা হয়ে গেছে 9, 209। 158 মানে 150 প্লাস 50 200, 209, 209/79 হলো। এরপরে আমি কি করব? যোগ ভাগ প্রক্রিয়া করব। সেক থিটা প্লাস ট্যান থিটা, যোগ ভাগ প্রক্রিয়া, লব প্লাস হর শিখিয়েছিলাম, যোগ ভাগ খুব ইম্পর্টেন্ট একটা প্রক্রিয়া, ডিভাইডেড বাই লব মাইনাস হর। যখন মাইনাস করলাম ব্র্যাকেটটা দিয়ে দিলাম যাতে ভুল কখনো না হয়, তোমরাও করবে, ব্র্যাকেট দিয়ে করবে যাতে ভুল। ডান, এখানে লিখে দেবে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। ঠিক আছে, এরপরে দেখো এখান থেকে ট্যান থিটা উপরে কেটে যাচ্ছে, তাহলে উপরে কি পড়ে থাকবে? উপরে পড়ে থাকবে 2 সেক থিটা, আর নিচে কি পড়ে থাকছে? সেক থিটা প্লাস ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস ট্যান থিটা
ইকুয়ালস টু ওদিকে কত হচ্ছে, বাহ অয়ন উত্তর 12 করে ফেলেছে। আচ্ছা তাও করে দিই আমি। এটা হয়ে গেছে 288, এটা হয়ে যাচ্ছে কত 130। ডান। এবার এদিক থেকে আরও নিচে একটা সেক থিটাও কেটে গেল, তাহলে 2 সেক থিটা বাই 2 ট্যান থিটা ইকুয়ালস টু কত 288 বাই 130। চলো এই তো ছোট হয়ে গেল, এবার এই 2 কেটে গেল, তাহলে সেককে কি লেখা যায় 1 বাই কস থিটা। এটা আমরা জানি ট্যানকে কি লেখা যায় সাইন থিটা বাই কস থিটা। সেককে কি লিখলাম 1 বাই কস থিটা, ট্যানকে কি লিখলাম সাইন থিটা বাই কস থিটা। কেন লিখলাম, এই দেখো কস কস কেটে গেল, শুধু একা রাজ করবে সাইন। এইদিকে এটাও কাটাকুটি হয়ে যেতে পারে, এটা হয়ে যাবে 144, 2 দিয়ে কাটলাম, এটা হয়ে গেল 65, তাহলে 144 বাই 65 হলো। এবার উপরে 1 নিচে সাইন থিটা, তাহলে 1 বাই সাইন থিটা সমান সমান 144 বাই 65। উল্টে দাও, সাইন থিটা সমান সমান 65 বাই 144, হ্যাঁ 65 বাই 144। একদম ঠিক উত্তর দিয়েছো। ডান। কি করলাম, কিচ্ছু করিনি, জাস্ট যোগ ভাগ করেছি, যোগ ভাগ প্রক্রিয়া করেছি, তাহলেই চলে এসছে আমার 2 সেক বাই 2 ট্যান 2 কেটে দিয়েছিলাম, কেটে দিয়ে সেককে কনভার্ট করলাম 1 বাই স্যার থিটা বাই ট্যান থিটা ইকুয়ালস টু কোসেক থিটা। ওই রকম করলেও হবে, সেক থিটা বাই ট্যান থিটা ইকুয়ালস টু কোসেক থিটা। হ্যাঁ কেন অসুবিধা, কোনো অসুবিধা নেই তো। কোসেক থিটা করে সেই তারপরে তুমি সেটাকে উল্টে দাও, উল্টে দিয়ে 44 বাই 65, যেটা তোমাদের সুবিধা। আমি আবারও একটা কথা বলছি যে আমি এই অঙ্কটা এইভাবে করেছি, তার মানে এই অঙ্কটা এইভাবেই করা যাবে এমন কোনো কথা নেই। আরও অনেক আমি বলছি, আরও অনেক জায়গায় দেখবে অনেক সহজে করতে, আরও অনেকে অনেক সহজভাবে করে। কি করে, এই এটাকে পূর্ণ ভগ্নাংশ থেকে এরকম নিল, আমি কি করেছি যোগভাগ ইউজ করেছি, কারণ আমার এটা দেখে যোগভাগ করলে আমার মনে হয় যে যোগভাগ করলে তাড়াতাড়ি হবে। অনেক দেখবে এইটাকে কোনাকুনি গুণ করে দেয়, কোনাকুনি গুণ করে সেক আর ট্যানকে আলাদা করে নিয়ে এই লাইনটা নিয়ে আসে, কোনাকুনি গুণ করলো সেম জিনিস হবে। এইবার ঘটনা হচ্ছে যে যে যেরকম পদ্ধতিতে করতে পারে, কোনো ভুল নেই। তুমি এখন এবার এই সেক থিটা বাই ট্যান থিটা এটাকে কোসেক থিটা লেখো, লিখে তারপরে আবার উল্টে দাও, উল্টে দিয়ে সাইন থিটা বের করে নাও, কোনো অসুবিধা নেই। সব ঠিক আছে, সব মেথড ঠিক আছে, লজিক ঠিক থাকলে সব মেথড ঠিক আছে। আমি এটাই সবসময় মানি যে লজিক যদি ঠিক থাকে, সেখানে যদি কোনো লজিক্যাল এরর না থাকে, সব মেথডই ঠিক, কোনো ভুল নেই তাতে। বোঝা গেল? ডান। চলো পরের অঙ্কে যাই। বলছে এবিসি ত্রিভুজের এবি 4 সেমি। চলো এটা এবিসি ত্রিভুজ আঁকি। আচ্ছা তারপরে কি বলে দিয়েছে, বিসি 2 সেমি এবং কোণ এবিসি 30 ডিগ্রি। আচ্ছা এটা 30, এবিসি 30 ডিগ্রি হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, তাহলে চলো একটা ত্রিভুজ প্রথমত আঁকি। ত্রিভুজ এবিসি এর এবি 4 সেমি। আচ্ছা আর কি বলে দিয়েছে, এবি বলে দিয়েছে 30 সেমি। ঠিক আছে, 30 ডিগ্রি বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে এই কোণটার নাম দিলাম এ বি সি, এইটা হয়ে গেল আমার 30 ডিগ্রি। ডান। তাহলে এবিসি, কোণ এবিসি 30 ডিগ্রি হলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, যেখানে কি বলেছে এবি 4 সেমি, এবি হয়ে গেল 4 সেমি। বিসি, বিসি কত ডিগ্রি বলেছে, মানে বিসি কত বলেছে, বিসি বলেছে 2 সেমি। বলো কিভাবে বার করবে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, যেখানে কি বলে দিয়েছে, এবি বলে দিয়েছে 4 সেমি, আর কোনো কোণের কথা বলেনি। এবি বলে দিয়েছে 4 সেমি, বিসি বলে দিয়েছে 2 সেমি। এবার জানতে চেয়েছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল।
বলো, কেউ কোনো আইডিয়া দাও কিভাবে করা যেতে পারে, নাহলে আমাকে একটু ভাবনা চিন্তা করতে হবে। এবিসি ত্রিভুজের এবি 4 সেমি বলেছে, বিসি 2 সেমি বলেছে। কি লিখেছে স্যার? লম্ব অঙ্কন করলে হবে। হ্যাঁ, লম্ব অঙ্কন করলে তো হবে। ধরো এ বিন্দু থেকে আমি এটার উপর লম্ব অঙ্কন যদি করি, তাহলে কি বেরোবে মান? অতিভুজ জানা থাকলো। আচ্ছা, এটা ডি নিলাম, এইটাকে এক্স ধরে নিলাম। ঠিক আছে, যদি আমি লম্ব অঙ্কন করি তাহলে কি হবে? সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু, তাহলে এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, তাহলে এটা সূক্ষ্মকোণ 30 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, তাহলে সাইন 30 ডিগ্রির মান কি হবে? লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এডি বাই বিএ। ঠিক, তাহলে সাইন 30 ডিগ্রির ভ্যালু কত? 1/2। এডি কত? এক্স। বিএ কত? 4 হয়ে গেল। তাহলে এক্স ইকুয়ালস টু কত পেয়ে গেলাম? 2। ঠিক আছে, এইবার এক্স ইকুয়ালস টু 2 পেয়ে গেছি, তার মানে লম্বটা পেয়ে গেলাম 2 সেমি। এবার আমাকে কি জানতে চেয়েছে? ত্রিভুজটির ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি? ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি, ভূমি কত? বিসি, ইন্টু উচ্চতা এডি। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু বিসি 2, উচ্চতাও 2, তার মানে 2 বর্গ সেমি। বোঝা গেল? হ্যাঁ, ঠিকই বলেছো। এ থেকে এ বিন্দু থেকে বিসির ওপর লম্ব অঙ্কন করলাম, তাহলেই হয়ে যাবে। বোঝা গেল না? যায়নি? তাহলে কি করলাম? ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল বলে দিয়েছিল, একটা কোণ বলে দিয়েছিল 30 ডিগ্রি, এবিসি কোণটা বলেছে, আর কোনো ইনফরমেশন নেই। এবি বলা আছে আর বলা আছে আমার বিসি, ভূমি মানে যদি ধরি, তাহলে আমি এ থেকে কি করলাম? ডি বিন্দুর ওপর লম্ব অঙ্কন করলাম। যেই এ থেকে ডি বিন্দুর ওপর লম্ব অঙ্কন করলাম, তাহলে এই ত্রিভুজটা হয়ে গেল আমার সমকোণী ত্রিভুজ। এই দিকের ত্রিভুজটা সমকোণী হয়েছে, বাট এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, যার লম্ব এক্স ধরে নিলাম। জানি না এক্সটা বার করব, ভূমি সেটাও জানি না, অতিভুজটা সেখানে পেয়ে গেলাম, কারণ 90 ডিগ্রির অপোজিট বাহুকে অতিভুজ বলে, ডেফিনেশনে বলা ছিল। তাহলে অতিভুজ হয়ে গেল 4 সেমি, আর লম্ব হয়ে গেল এক্স। তাহলে সাইন 30 ভ্যালু কি বলছে? লম্ব, সাইন 30 বলছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব এডি, অতিভুজ এবি বা বিএ, যাই হোক, সেটা ভ্যালু x/4। এদিকে সাইন 30 মান হাফ। আদর্শ কোণ থেকে পাই, কাটলাম, এক্স এর ভ্যালু কত বেরোলো? 2। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি বিসি 2, উচ্চতাও 2, 2 দিয়ে কাটা গেল, তাহলে 2 বর্গ সেমি উচ্চতা বেরিয়ে গেল। বোঝা গেল না? যায়নি? চলো পরের অঙ্কে যাই। কি বলেছে? 9 কোসেক স্কোয়ার প্লাস 4 সেক স্কোয়ার এর সর্বনিম্ন মান নির্ণয় করো। খুব ইন্টারেস্টিং এটা প্রশ্ন। এর সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান বলছে 12। আচ্ছা, চলো দেখা যাক। তাহলে সবার প্রথমে 9, এই কোসেক স্কোয়ারকে কি লেখা যায়? 1 প্লাস কট স্কোয়ার থিটা, আর এই সেককে কি লিখতে পারি? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ঠিক, তাহলে 9 দিয়ে গুণ করলাম, 9 প্লাস 9 কট স্কোয়ার থিটা প্লাস 4 প্লাস 4 ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, বোঝা গেল? এবার কত হয়ে গেল? এদিকে হয়ে গেল 13 প্লাস 9 কট স্কোয়ার। ঠিক আছে, এটাকে আমরা টেকনিক্যালি লিখতে পারি 3 কট থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 ট্যান থিটা তার হোল স্কোয়ার।
তাহলে এইভাবে কি লেখা যায় 13 প্লাস, ঠিক আছে, এইটাকে আমরা লিখবো 3 cot থিটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি, a প্লাস বি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab 3 cot থিটা ইন্টু 2 tan থিটা। ডান। এইবার দেখো এখানে 13, এখানে এটার হোল স্কোয়ার আছে, চলো এটাকে আগে লিখে দিই, 3 cot থিটা মাইনাস 2 tan থিটা তার হোল স্কোয়ার প্লাস এখানে কত 13, আচ্ছা cot থিটা tan থিটা কত হয় আমরা সবাই জানি 1, তাহলে এটা হয়ে গেল 2 ইন্টু 3 ইন্টু 2, তার মানে এটা হয়ে গেল 12, এটা হয়ে গেল 12, তাহলে এটা 13 প্লাস 12, চলো 3 cot থিটা এটা কত হয়ে যাবে 25। ডান। এইবার চলে আসি কোয়েশ্চেনে। জানতে কি চেয়েছিল যে 9 কোসেক থিটা প্লাস 4 বা 9 কোসেক স্কোয়ার থিটা প্লাস 4 সেক স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান নির্ণয় করো। তাহলে একটা হোল স্কোয়ার প্লাস 25 পেয়েছি। কি পেয়েছি 3 cot থিটা মাইনাস 2 tan থিটার হোল স্কোয়ার প্লাস 25। হ্যাঁ, এইবার ঘটনা হচ্ছে যে একটা কোনো পূর্ণবর্গ রাশি, ধরো পূর্ণবর্গ রাশি বললাম a প্লাস বি বা a মাইনাস বি এর হোল স্কোয়ার, তাহলে এই পূর্ণবর্গ যে রাশি এর মান কিন্তু সবসময় গ্রেটার 0 অথবা ম্যাক্সিমাম 0 হতে পারে, কিন্তু 0 থেকে এর মান কখনোই ছোট হবে না। তাহলে কোনো একটা রাশি যেখানে a মাইনাস বি তার হোল স্কোয়ার আছে, সেই রাশির কোনো একটা পূর্ণবর্গ রাশি, যে কোনো পূর্ণবর্গ রাশির মান কি হতে পারে, যে কোনো পূর্ণবর্গ রাশির মান কি হতে পারে, সেই রাশির মান 0 থেকে বড় হতে পারে, আর সব থেকে কম কি হতে পারে 0 সমান হতে পারে। তার মানে এই যে কোনো পূর্ণবর্গ রাশির সর্বনিম্ন মান পূর্ণবর্গ রাশির সর্বনিম্ন মান। তাহলে যেহেতু এটা একটা পূর্ণবর্গ রাশি, তাহলে এই রাশির এই রাশিটুকু, এই পূর্ণবর্গ রাশিটা তার সর্বনিম্ন মান কি হতে পারে, এই রাশিটার সর্বনিম্ন মান 0 হতে পারে। এই রাশিটার সর্বনিম্ন মান 0 হতে পারে। যদি এই রাশিটার সর্বনিম্ন মান হয় তাহলে এর সর্বনিম্ন মান কি হবে 25। কি করে পেলাম, এই পুরোটার মান 0 হয়ে গেল, তাহলে এটা উড়ে গেল, তাহলে এটা সমান সমান আমরা কি বলতে পারি, এখান থেকে কি ইমপ্লাই হয়, তাহলে এটা যদি 0 হয়ে যায় তাহলে এই মানটা কি হয়ে যাবে 0 প্লাস 25 মানে 25, কারণ সর্বনিম্ন মান জানতে চেয়েছে, তাহলে সর্বনিম্ন মান 25 বেরোবে। বোঝা গেল না যায়নি? একটু ভালো প্রশ্ন, যদি একটুখানি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন আসে মাধ্যমিকে এই ধরনের প্রশ্ন দিতে পারে। একটু ঠান্ডা মাথায় করবে। কি করলাম, কোসেক আর সেকটাকে কি নিলাম 1 প্লাস কট স্কোয়ার আর 1 প্লাস ট্যান স্কোয়ার। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার আপনি এটাকে 1 প্লাস ট্যান স্কোয়ার 1 প্লাস কট স্কোয়ার কেন নিলেন? এমনি তো আপনি করতে পারতেন এইটাকে এইভাবে, যেরকম এই আসে এই 9 cot স্কোয়ার প্লাস 4 tan স্কোয়ারকে আপনি এরকম লিখেছেন, এটাকেও করতে পারতেন। হ্যাঁ, করতে পারতাম, কিন্তু এখানে যখন আসতো 2 ইন্টু 3 কোসেক ইন্টু, তারপরে আবার কি হয়ে যেত 3 কোসেক ইন্টু 2 সেক হয়ে যেত, তাহলে কোসেক ইন্টু সেক হবে না কিছু, কাট মানে ওটা গুণ হয়ে ওটা থেকেই যাবে, রাশিটা থেকেই যাবে, মানে যাবে না, কাটা কেটে যাবে না। এইটা যেরকম ট্যান আর কট গুণ হয়ে কি 1 হয়ে গেল, সেই জন্য এখান থেকে আমি 12টা পেলাম, সেটা 13-র সাথে অ্যাড করতে পারলাম, তাহলে শুধু পূর্ণবর্গ রাশিটা থাকলো, আর বাকি অন্য কোনো ট্যান কট অন্য কোনো থিটাযুক্ত পদই থাকলো না। সেই জন্য এটার মান 0 করে, সর্বনিম্ন মান 0 করে এই পুরো রাশিটা সর্বনিম্ন মান 25 বার করতে পারলাম। বোঝা গেল কনসেপ্ট? চলো পরের প্রশ্নে যাই। এটা কিন্তু ভালো প্রশ্ন। চলো, বলেছে x ইকুয়ালস টু a কোসেক থিটা y ইকুয়ালস টু b কট থিটা হলে x স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই b স্কোয়ারের মান কত হবে? নর্মালি বেশিরভাগ কেসে যখন এরকম দেবে তাহলে বুঝতেই পারবে যে অঙ্ক একদম সহজ অঙ্ক, কোনো ভাবনা চিন্তা করার কিচ্ছু নেই। ঠিক আছে, তাহলে কি করবে, এখানে x বাই a করে নেবে, এর মান 1ই বেরোবে কোসেক থিটা, আর এদিকে কি করে নেবে y বাই b কট থিটা। ডান। এবার কি করবে, বর্গ করে নেবে উভয় দিকে, তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, কারণ বর্গ আছে, এদিকে কি হয়ে গেল কোসেক স্কোয়ার থিটা,
এদিকে হয়ে গেল ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এদিকে হয়ে গেল কট স্কোয়ার থিটা। এবার কি দেখতে পাচ্ছ, দুটোকে বিয়োগ করতে হবে, এটাকে দিয়ে দেবে 1, এইটাকে দিয়ে দেবে 2, লিখে দেবে 1 - 2 করে পাই। তাহলে কি হয়ে গেল, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1। ডান, কিছু নেই। হ্যাঁ, সবাই 1 লিখেছো, একদম ঠিক লিখেছো, কোনো ভুল নেই। তাহলে কি হবে, এই অঙ্ক দেখবে অনেক সময় সাইন কস দিয়ে দিতে পারে, তখন প্লাস হবে। আর যদি সেক আর ট্যান দিয়ে দেয় তাহলে মাইনাস হবে, কোসেক আর কট দিয়ে দিলে মাইনাস হবে। বা বলবে এই দুটো দিয়ে বলবে থিটা অপনয়ন করো, তাহলেও হ্যাঁ, স্নেহাও লিখেছে 1, আয়ন লিখেছে 1, সবাই 1 লিখেছে, একদম ঠিক। থিটা অপনয়ন করার অঙ্ক দিতে পারে বা এরকমভাবে মান নির্ণয় করার অঙ্ক দিতে পারে। তাহলে কনসেপ্টটা মাথায় রাখবে। আমাকে যেটা প্রমাণ করতে দিয়েছে, তাহলে আমি কি করব, ত্রিকোণমিতিক রাশিগুলো বাদ দিয়ে বাকিগুলোকে এক সাইডে নিয়ে স্কোয়ার করে যোগ বিয়োগ করবে, মিলে যাবে। আইদার যোগে মিলবে যদি সাইন কস থাকে, আর নাহলে সেক কোসেক কট ট্যান এগুলো থাকলে বিয়োগে মিলে যাবে। চলো নেক্সট প্রশ্ন। বলেছে একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 2:5:3 হলে, তাহলে কোণগুলোর অনুপাত দিয়ে দিয়েছে, সূক্ষ্ম কোণটির, আচ্ছা ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো। আচ্ছা, তার মানে কি দিয়ে দিয়েছে, একটা ত্রিভুজ আছে, তার 3টে কোণ, তার অনুপাত দিয়ে দিয়েছে। খুব ভালো বিষয়, এটা তো খুব ভালোই বিষয় যে 3টে কোণের অনুপাত দেওয়া আছে। তাহলে 2:5:3 হলে ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান। তাহলে আমি কি করব, আগে ধরে নেব, ধরি ত্রিভুজটির কোণগুলি যথাক্রমে 2x ডিগ্রি, 5x ডিগ্রি, 3x ডিগ্রি। ঠিক, এবার আমরা কি জানি, যে আমরা জানি যে একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এবার চলে আসি শর্তানুসারে। তাহলে ত্রিভুজের ত্রিভুজের কোণগুলি কি হলো, একটা হলো 2x ডিগ্রি, একটা 5x ডিগ্রি, একটা 3x ডিগ্রি। আবার আমরা কি জানি যে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180, তার মানে নিশ্চয়ই এই 3টে কোণ তার সমষ্টি 180 সাথে সমান করতে পারি। তাহলে এখানে লিখবো 2x 5x প্লাস 3x, যেহেতু শর্তানুসারে করছি ডিগ্রিটা দেবে না, ঠিক আছে, ডিগ্রি ছাড়াই লিখবে। তাহলে এটা কত হয়ে গেল, 3 2 5, মানে 10x ইকুয়ালস টু 180। তাহলে x ইকুয়ালস টু 18, x ইকুয়ালস টু কত বেরোলো, x ইকুয়ালস টু বেরিয়ে গেল 18। তাহলে x আমার কি হলো, x আমার ওই কোণগুলোর যে অনুপাতে ধরেছি, অনুপাতটা ধরেছি, যেখানে xটা গ্রেটার 0 বলে দাও, ঠিক। তাহলে সেইটার মান পেয়ে গেলাম 18, অনুপাতটা পেয়ে গেলাম 18, ঠিক আছে। তাহলে আমাকে কি জানতে চাইছে, সব কোণের মান জানতে চাইছে না, বলেছে ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান। তাহলে সবার প্রথমে ক্ষুদ্রতম কোণ, আর যেই বৃত্তীয় মান মানে কি, রেডিয়ানে বার করতে বলেছে। তাহলে সুতরাং এখানে লিখব ক্ষুদ্রতম কোণটি হলো, তাহলে ক্ষুদ্রতম কোণটি কি হলো, ক্ষুদ্রতম কোণটি হলো 2x ডিগ্রি, তার মানে 2 × 18, তাহলে কত হবে 36 ডিগ্রি। তাহলে এটা ক্ষুদ্রতম কোণটি। এবারে কি মান জানতে চেয়েছে, ডিগ্রিতে দেওয়া আছে, বৃত্তীয় মান জানতে চেয়েছে। ফর্মুলা মানে আছে d/180 সমান r/পাই, d/180 সমান r/পাই, কালকেই শিখিয়েছি, ভুলে যাওয়ার কোনো চান্স নেই। d এর মান 36, 180 r/পাই, কাটো, 18 2 18 10, 18 2 5, তাহলে এটা কি হয়ে গেল, 1/5 ইকুয়ালস টু r/পাই। তাহলে এখান থেকে r ইকুয়ালস টু কি বলা যাবে, এই পাইটা গুণ হয়ে যাবে π/5। তো যারা উত্তর π/5 লিখেছে, হ্যাঁ পাই রেডিয়ান বাই 5 বা π/5, পাই রেডিয়ান বাই 5ই বোঝাচ্ছে π/5 মানে, ঠিক আছে, তারা সব ঠিক লিখেছে, কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই, সবাই ঠিকই বলছো, বোঝা গেল। তাহলে কি বলেছে, 3টে কোণ দিয়ে দিয়েছিল, আমি ধরে নিলাম 2x 3x 5x ডিগ্রিতে ধরেছি, ঠিক আছে।
ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কি জানি 180, শর্তানুসারে করলাম এক্স এর মান বার করলাম, মানে এক্স যে অনুপাতটা ধরেছিলাম সেই অনুপাতটা দিয়ে গুণ করে আমি কি বার করলাম, আমার ক্ষুদ্রতম কোণটি কি মান বার করলাম, ষষ্ঠিক মান। তাহলে এটা কি হয়ে গেল, ক্ষুদ্রতম কোণটি ষষ্ঠিক মান। তাহলে এখানে হয়ে গেল এটা কি, বৃত্তীয় মান। বৃত্তীয় মানের জন্য আমরা কি করলাম, বৃত্তীয় মানের জন্য আমরা d/180 r/π লিখলাম, তাহলে আর হয়ে গেল π/5। এই π/5টাই কি ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান। কনসেপ্ট ক্লিয়ার? চলো নেক্সট কি বলেছে, sin θ প্লাস sin স্কয়ার θ 1 তাহলে cos টু দি পাওয়ার 4 প্লাস cos স্কয়ার θ এর মান কত। খুব সহজ অঙ্ক, খুব মজার অঙ্ক। তাহলে সবার প্রথমে কি দিয়ে দিয়েছে দেখো, sin θ sin স্কয়ার θ 1, তাহলে কি লিখবো এখান থেকে লিখবো sin θ, কি করব দেখো, এই sin θটাকে বাদ দিয়ে রাখবো, 1 মাইনাস sin স্কয়ার θ করে দেবো। তাহলে 1 মাইনাস sin স্কয়ার θ মানে আমি শিখিয়েছিলাম cos স্কয়ার θ। ঠিক কিভাবে করেছিলাম মনে করে দাও, মনে করিয়ে দিচ্ছি। বলেছিলাম sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ সমান 1 হয়। তাহলে এবার যদি আমাকে এখন cos স্কয়ার θ বার করতে হয় তাহলে কি করতাম, 1 মাইনাস এটাকে এই পাশে নিয়ে যেতাম, তাহলে 1 মাইনাস sin স্কয়ার θ। দেখো ওইটাই বসিয়েছি, 1 মাইনাস sin স্কয়ার θ এর জায়গায় cos স্কয়ার θ বসালাম, তাহলে sin θ এর মান কি পেয়ে গেলাম, cos স্কয়ার θ। খুব ভালো বিষয়। এবার আমি চলে আসবো cos টু দি পাওয়ার 4 θ প্লাস cos স্কয়ার θ, cos টু দি পাওয়ার 4 θ প্লাস cos স্কয়ার θ, এটার মান জানতে চেয়েছে। এবার cos টু দি পাওয়ার 4 কে কি লিখতে পারি, cos স্কয়ার θ তার হোল স্কয়ার প্লাস cos স্কয়ার θ, cos স্কয়ার θ তার হোল স্কয়ার, কারণ 4 কে 2 পাওয়ার 2 লেখা যায়। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটার মান কি লিখবো, sin θ এর হোল স্কয়ার প্লাস cos স্কয়ার θ, তার মানে কি হয়ে গেল বেসিক্যালি sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ সমান 1। তার মানে পেয়ে গেলাম এটার মান কত, 1 জানতে চেয়েছিল। হ্যাঁ আয়ান লিখেছে ওপরে, দেখি কমেন্টে আর কে কে লিখেছে। আয়ান উত্তর দিয়েছে 1, বোঝা গেল। তার উপরে দিয়েছে, আচ্ছা স্নেহা এক্ষুনি উত্তর দিল ওপরে, দেখি সায়ন উত্তর দিয়েছে। আচ্ছা এবার আমি আবার একটা কথা বলছি, এই যে অঙ্কটা দেখছো, এই ধরনের প্রচুর দেখবে অঙ্ক টাইপের অঙ্ক হয়, এটা একটা টাইপ, কিন্তু এই অঙ্কের এটা একটা টাইপ। দেখবে একটা এই যে এইরকম ফ্রেমটা এরকম থাকবে, sin θ প্লাস sin স্কয়ার θ, এটা অন্য কিছু দিয়ে হতে পারে, tan দিয়ে হতে পারে, cos দিয়ে হতে পারে। তার টাইপটা বুঝে নিতে হবে, যে একটা স্কোয়ারটাকে এদিকে এনে একটা ভ্যালু চেঞ্জ করব আর একটাকে রেখে দেবো, এই টাইপ বুঝবে, এই টাইপে হবে। আর এইটা এইভাবেও করতে হবে এমন কোনো কথা নেই, যেটা তোমাদের মনে হবে সুবিধা, তোমাদের যেটা সহজ। এইটা আমার সহজ লাগে, এটা আমি মনে করি যে স্টুডেন্টদের জন্য একটা সহজ পদ্ধতি এই অঙ্কটা এইভাবে করা, তো আমি এই পদ্ধতিটাকে বলি করার জন্য। বোঝা গেল? ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা পরের দিকে যাই, কি বলছে অঙ্কে। sec θ প্লাস cos θ ইকুয়ালস টু 2 হলে sec টু দি পাওয়ার 4 প্লাস cos টু দি পাওয়ার 4, এইটাও একটা টাইপ। আগের একটা অঙ্ক টাইপ ছিল, এইটা একটা টাইপ। এটা sec আর cos এর জায়গায় sin আর cosecও থাকতে পারে, টাইপটা সেম হবে। কি করবো, এই sec কে লিখবো, sec কে কি লেখা যায় আমরা জানি, sec কে লেখা যায় 1/cos θ। এখানে cos θ থাকলো 2, করে দাও লসাগু, লসাগু করলে পেবো নিচে cos θ, উপরে 1 প্লাস cos θ ইন্টু cos θ cos স্কয়ার θ। ভেরি গুড, এই cos দিয়ে করে দাও গুণ, তাহলে এখানে হয়ে গেল, এখানে লিখলাম cos স্কয়ার θ প্লাস 1 ইকুয়ালস টু 2 cos θ। এই 2 cos θ কে চলে নিয়ে আসো বাঁদিকে, তাহলে cos স্কয়ার θ প্লাসের জায়গায় এইটা হয়ে যাবে মাইনাস 2 cos θ প্লাস 1 ইকুয়ালস টু 0। খুব ভালো বিষয়। এবার দেখো মজা কি হবে, এইটাকে আমি লিখতে পারি cos θ তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু cos θ ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। দেখো তো এটা কোনো সূত্রে পড়ছে, মনে পড়ছে ছোটবেলায় একটা সূত্র ছিল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। কার সূত্র ছিল, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র, কারেক্ট। তাহলে এখানে কে, এখানে a হচ্ছে a, b কে 1, cos হচ্ছে a, তাহলে cos θ মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে কি হলো, cos θ মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে বর্গ যদি 0 হয়, তাহলে বর্গের মান যদি 0 হয়, তাহলে cos θ মাইনাস 1 এর মানও 0, সুতরাং লিখতে হবে, ইমপ্লাই চিহ্ন দেবো না, সুতরাং এইটা। তার মানে এখান থেকে কি বলতে পারি, cos θ ইকুয়ালস টু 1। যদি cos θ 1 হয় তাহলে sec θ কি হবে, sec θ এর ভ্যালু 1। কেন বুঝিয়ে দিই,
সেক থিটা মানে 1/cos থিটা, তার মানে 1/1, দ্যাট ইজ 1। ক্লিয়ার? হ্যাঁ, এক্ষুনি লিখেছে। সবাই কমেন্ট করছো তোমরা, সবাই উত্তর বলে দিচ্ছ। ঠিক আছে, এবার আমরা উত্তরটা বার করবো। sec টু দি পাওয়ার 4 থিটা cos টু দি পাওয়ার 4 থিটা, তার মানে 1 টু দি পাওয়ার 4, 1 টু দি পাওয়ার 4, 1 প্লাস 1 সমান সমান 2। এটা হয়ে গেছে উত্তর। সবাই উত্তর লিখেছে। কে কে লিখেছে? স্নেহা উত্তর 2 লিখেছে। দেখি তার উপরে, হ্যাঁ আয়ান লিখেছে, সায়ন লিখেছে, তার নিচে 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 স্পন্দিতা লিখেছে 2। আর কেউ লেখেনি? আর কার কেউ দেখো কমেন্ট মানে হ্যান্ড রেজ করছে কিনা, কারোর কোনো প্রশ্ন আছে কিনা একবার দেখো। তোমাদের মধ্যে যদি কারোর কোনো প্রশ্ন থাকে বা বুঝতে কিছু অসুবিধা থাকে তোমরা ডিরেক্ট কথা বলতে পারো, ঠিক আছে? আর আমরা এই অঙ্কটা বুঝতে পেরেছি। তাহলে এই টাইপের অঙ্কে কি বললাম, এটাকে তো টাইপ, হ্যাঁ এটা আরো টাইপ আছে বললাম, যেটা এটা সাইন আর কোসেক হয়ে যাবে তাহলেও হবে। এবার এই অঙ্কটাকে কিছুই না, এই সম্ভবত তোমাদের WBT এর যে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপারে দেখবে এরকম একটা অঙ্ক এসছে, এরকম দিয়েছে সাইন টু দি পাওয়ার 2024 থিটা প্লাস কস টু দি পাওয়ার 2024 থিটা। এই টেস্ট পেপারে দেখবে প্রথম একটা না দুটো স্কুল, প্রথম স্কুলের দিকেই প্রথম মানে স্কুল নতুন যে টেস্ট পেপার স্কুল থেকে দিয়েছে, সেই টেস্ট পেপারে শুরু প্রথম একটা স্কুলের MCQতেই এই অঙ্কটা এসছে দেখলাম। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে টাইপ, বুঝতে হবে যে এটা দেখে ঘাবড়ে আরে 2024 দিয়েছে তো কি হয়েছে, 2024 দিক আর এটাকে 10,024 দিক আমার কোনো যায় আসে না, কারণ আমার সাইন থিটার মানও সেখানে 1 বেরোবে, সেখানে কসের জায়গাটা কোসেকও হতে পারে, আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারছি না, এটা কোসেকও হতে পারে, তাহলে কোসেক থিটার মানও 1 বেরোবে। সেরকম এখানে যদি সেকের জায়গায় 2024 দিত 4-এর জায়গায়, তাহলে সেই হতো সেক থিটার কস থিটা দুটোর মানই কি হবে 1 বেরোবে। তাহলে 1 টু দি পাওয়ার 1 মানে 1 টু দি পাওয়ার যাই থাকুক সেটা ভ্যালু আলটিমেটলি কি আসবে 1ই আসবে। তাহলে রেজাল্ট এটার 2 হবে, এইটা দিয়ে দেবে 2 আর এইটার মানও 2 বেরোবে। তো MCQ এর ক্ষেত্রে একটুখানি দেখে নেবে, মাথা লাগিয়ে টিক মার্ক করে দেবে 2। বোঝা গেল? এই ধরুন টাইপটা বুঝতে হবে, বুঝে মনে রাখতে হবে। নেক্সট দীর্ঘ উত্তরাধর্মী। চলো দীর্ঘ উত্তরাধর্মী প্রশ্নে যাওয়ার আগে আমি বলে দিই, কারোর কি এতক্ষণ অবধি যা পড়ালাম সেটার মধ্যে কোনো ডাউট বা কোনো প্রবলেম আছে তোমরা হ্যান্ড রেজ করো, কমেন্ট করো, আমি আগে সেইটা ক্লিয়ার করবো, দেন দীর্ঘ উত্তরাধর্মী প্রশ্নে যাচ্ছি। বলো, কারোর কোনো ডাউট থাকলে তোমরা হ্যান্ড রেজ করো, আমি তোমাদের সাথে কথা বলবো। হ্যাঁ শ্রেয়া দাস, ওকে দাও। হ্যাঁ শ্রেয়া বলো। হ্যাঁ শ্রেয়া শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ এইটা, হ্যাঁ এই অঙ্কটা কিছুই না, দেখো এখানে বলেছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1, ঠিক? আর জানতে চেয়েছে কস টু দি পাওয়ার 4 আর কস স্কোয়ার থিটার মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এটার জন্য কি করি, এই যে সাইন স্কোয়ার থিটাটাকে এটাকে এপাশে নিয়ে গেলাম। এবার আমরা কি ফর্মুলা জেনেছিলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, এটা তো আমাদের আইডেন্টিটি অভেদের মধ্যে পড়ছে, অভেদাবলীর মধ্যে এটা প্রথম অভেদাবলী বলেছিলাম। এইবার আমি যদি এখান থেকে কস স্কোয়ার থিটার মান জানতে চাই, তার মানে কি সাইন স্কোয়ার থিটা এদিকে যেতে হবে, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি কস স্কোয়ার থিটা। বোঝা গেল? এত অবধি ক্লিয়ার? বোঝা গেছে এত অবধি? এইবার এইখানে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ওর জায়গায় আমি লিখলাম কস স্কোয়ার থিটা, ঠিক আছে? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার জায়গায় কস স্কোয়ার থিটা, এটা বক্স করে দিলাম। এই মানটাকে আমি কাজে লাগাবো, যে সাইন থিটা থাকলে সেটাকে আমি লিখতে পারি কস স্কোয়ার থিটা, ঠিক আছে? তাহলে এরপরে প্রমাণে চলে এলাম। প্রমাণে আছে কস টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এবার আমি কি করলাম, কস টু দি পাওয়ার 4 কে কস স্কোয়ারের হোল স্কোয়ারে ভাঙলাম। কি ভাঙলাম? কস স্কোয়ারের হোল স্কোয়ার। লেখা যায় এক্স টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি তো এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, কারণ 2 দুগুণে 4 হয়ে গিয়ে এটাই তো রিটার্ন করবে, লেখা যায়, কোনো প্রবলেম নেই। এইবার এই যে কস স্কোয়ার, এই যে কস স্কোয়ারের মান এক্ষুনি কি পেয়েছিলাম, কস স্কোয়ারের মান এক্ষুনি পেয়েছিলাম সাইন থিটা, সেই সাইন থিটাটা এখানে পুট করেছি এই কস স্কোয়ারের জায়গায় সাইন থিটা। তাহলে কস স্কোয়ারের জায়গায় কি বসলো সাইন থিটা, তার মাথায় একটা তো স্কোয়ার ছিল, তাই জন্য ওই সাইন থিটা তার মাথায় স্কোয়ার নিয়ে ওর হয়ে গেল সাইন স্কোয়ার থিটা। বোঝা গেল? তাহলে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা 1 প্রুফ।
মান নির্ণয় করতে বলেছিল, মান বেরিয়ে গেল 1, এটাই উত্তর। বলো বোঝা গেল? ওকে, ঠিক আছে, তাহলে এবার আমরা দীর্ঘ উত্তরাধর্মীর দিকে যাব। চলো দীর্ঘ উত্তরাধর্মী প্রশ্নে কি আছে দেখি। বলছে দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি অন্তর π/12। দুটি কোণের সমষ্টি, স্যার 3 নম্বরেরটা আর একবার বুঝিয়ে দিন। 3 নম্বর, দাঁড়াও, 3 নম্বর বলেছে, মৌ বলেছে 3 নম্বর কি ছিল 3 নম্বরে, এই কোশ্চেনটা। হ্যাঁ 3 নম্বর মানে তো এইটাই হচ্ছে। দেখো এই কোশ্চেনটা সর্বনিম্ন মান জানতে চেয়েছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে এটা সর্বনিম্ন মান জানতে চেয়েছে। তো সবার প্রথমে আমি কি করলাম, এই যে এখানে কোসেক আছে, আমি দেখে নিলাম যে যদি এর পরে আমি এটাকে ফর্মুলায় ভাঙি তাহলে কোসেক ইন্টু সেক আসবে, কিন্তু সেটা গুণ করে 1 হবে না। তাহলে আমাকে এমন কিছু এদেরকে চেঞ্জ করতে হবে, এমন কিছু থেকে পরিবর্তন করতে হবে যাতে এটা গুণফলটা 1 চলে আসে। গুণফলটা কি আসে? 1 চলে যায়, আমার সুবিধা হয়। তো আমি কি করলাম, এই কোসেকটাকে ভেঙে দিলাম 1 + cot স্কোয়ার। এটা লিখতে পারি কেন, যদি প্রশ্ন করো কেন, তাহলে ফর্মুলা ছিল কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। জাস্ট এই আইডেন্টিটিগুলোকে কাজে লাগিয়েছি, জাস্ট এই আইডেন্টিটিগুলোকে কাজে লাগিয়েছি, ঠিক আছে। তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1। তাহলে এখানে কোসেক স্কোয়ার ছিল, তাহলে আমি ওটাকে কটটাকে ওদিকে নিয়ে গেলাম, তাহলে কি হয়ে যাবে? আচ্ছা, স্পন্দিতা একটা প্রশ্ন করেছে, আমি উত্তর দেব, এটার উত্তর দেব বলছি, তারাও আগে এটা বলে নি। 1 + cot স্কোয়ার, এটাকে লিখতে পারি 1 + cot স্কোয়ার। এই যে কোসেক স্কোয়ার মানে এটাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে 1 + cot স্কোয়ার। আর সেকের জায়গায় কি লিখতে পারি, এই ট্যানটাকে ওদিকে নিয়ে গেলাম, 1 + tan স্কোয়ার লিখিলাম, ঠিক আছে। এবার আমি দেখো বলার সময় না থিটা কথাটা বেশি উল্লেখ করি না, সময় বেশি যায়। তাহলে 1 + tan স্কোয়ার মানে কি থিটা নেই? থিটা আছে, কিন্তু সেটাকে আবার ভেবো না যে স্যার থিটা কেন বলছেন না। তো আমি কোসেককে কি লিখলাম, 1 + cot স্কোয়ার লিখলাম, আর সেককে কি লিখলাম, 1 + tan স্কোয়ার। ওকে, ডান। এবার গুণ করে দিলাম, 9 cot স্কোয়ার, 4 tan স্কোয়ার। এবার 9 আর 4 হয়ে গেল, এটা 13, ডান। এরপর এই যে 9 আর এই 4, এটাকে লিখতে যায় 3 cot তার হোল স্কোয়ার আর 2 tan তার হোল স্কোয়ার। এইবার এটাকে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা, a - b হোল স্কোয়ার প্লাস 2ab। এই যে এটা a, এটা b, তাহলে a - b হোল স্কোয়ার প্লাস 2, এইটুকু a, এইটুকু b। এবার এটাকে গুণ করে দেখো, tan আর cot গুণ করলে হয় 1, তাহলে কি হলো 2 × 3 × 2, তাহলে হয়ে গেল এটা 12। এদিকে ছিল পড়ে 13, এইটা এখানে চলে এসছে, 12 আর 13 হয়ে গেল 25। আর এদিকে কে ছিল, এইটা এইখানে 3 cot থিটা মাইনাস 2 tan থিটার হোল স্কোয়ার। এইবার দেখো এটা একটা পূর্ণবর্গ রাশি, এর সর্বনিম্ন মান কি হবে? পূর্ণবর্গ রাশি মানে সর্বনিম্ন মান হবে 0। পূর্ণবর্গ রাশি মানে সর্বনিম্ন মান হবে 0। তাহলে এর যদি মান সর্বনিম্ন 0 হয়ে যায়, তাহলে 25 + 0 = 25। তাহলে এই পুরো রাশিটার সর্বনিম্ন মান কেন? কারণ এই যে আলটিমেটলি কোশ্চেন এইটাকেই আমি এরকম সাজিয়েছি, এর মধ্যে একটা রাশি পেয়েছি পূর্ণবর্গ, যার সর্বনিম্ন মান কি হবে? অলওয়েজ 0 হবে, যার সর্বনিম্ন মান অলওয়েজ 0 হবে। তাহলে সর্বনিম্ন মান যদি 0 হয়, তাহলে 0 + 25 = কি পেয়ে গেলাম? 25। তার মানে পূর্ণবর্গ রাশির সর্বনিম্ন মান 0 হয়, তার থেকে বেশ নিচে তো মাইনাস তো হতে পারবে না, কারণ পূর্ণবর্গ মাইনাস দিলে সেটা প্লাস হয়ে যাবে। তাই জন্য আলটিমেটলি এই পুরো রাশিটা সর্বনিম্ন মান 25, এটাই উত্তর। বোঝা গেল? আচ্ছা, ডান। চলো কি প্রশ্ন দিয়েছে, হ্যাঁ বুঝে গেছে মৌ। একটু ওপরে ওটা প্রশ্নটা দেখি, তার উপরে কেউ আরো কিছু প্রশ্ন করেছে দেখি। আচ্ছা 3 নম্বরটা বোঝাতে বলেছে, হ্যাঁ ঠিক আছে, নিচে, হ্যাঁ ব্যাস ঠিক আছে। tan 1 থেকে tan 89, ওকে। tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু ... সব রয়েছে ইন্টু tan 89 ডিগ্রি। দেখো খুব মজার অঙ্ক, খুব ইন্টারেস্টিং অঙ্ক। চলো এটাকে আমি একটু ভেঙে নিচ্ছি। এটাকে লিখলাম tan 1 ডিগ্রি tan 2 ডিগ্রি ইন্টু ... একটা সময় পরে গিয়ে tan 45 ডিগ্রি পাবো তো, কারোর বুঝতে অসুবিধা হলে বলবে। ইন্টু তারপরে tan 46 ডিগ্রি এরকমও চলছে, আবার তাহলে ইন্টু দিয়ে ... লাস্টে গিয়ে tan 88 ডিগ্রি tan 89 ডিগ্রি এরকম গিয়ে হবে, হ্যাঁ কি না?
কোনো কনফিউশন আছে? পুরোটাই তো আছে, 89-এর মধ্যে সবই তো গুণে রয়েছে। এবার আমি কি করলাম, যতটা পেরেছি বের করে আমি লিখেছি। কেন লিখেছি তার পিছনে কারণ আছে। ও না স্যার লেখা যাবে না, কি বলছো স্নেহা? লেখা যাবে না বলছো? লিখতে পারবো না? লেখা যাবে না? আচ্ছা, স্নেহা বলছে আমি লিখতে পারবো না, কিন্তু আমি বলছি আমি লিখতে পারবো। দেখো তাহলে এইবার এই যে 1 ডিগ্রি আর এইদিকে 89 ডিগ্রি, এদের মধ্যে একটা রিলেশন আছে। এদিকে 1 ডিগ্রি আর 89 ডিগ্রির মধ্যে একটা রিলেশন আছে। এইখানে আমি এটাকে 1 ডিগ্রি রেখে দিলাম। এইবার ওই লাস্টের 89 ডিগ্রিটাকে নিয়ে ভাবনা চিন্তা করো, কি হতে পারে? tan 88 ডিগ্রির সাথে tan 2 ডিগ্রির একটা রিলেশন আছে। কি রিলেশন আছে ভাবনা চিন্তা করো। দেখো tan 88 ডিগ্রিকে আমি কি লিখতে পারি? tan 90 - 2। আর tan 89কে কি লিখতে পারি? tan 90 - 1। তাহলে 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি। আর tan 88কে, হ্যাঁ না স্যার পারবো, হ্যাঁ হ্যাঁ পারবো পারবো, হ্যাঁ তুমি না স্যার পারবো জায়গায় তুমি না স্যার লিখেছো, তা আমি ভাবলাম কি বলছো, হবে না। যাই হোক ঠিক আছে, মজা করছিলাম। তাহলে tan 90 - 2 tan 90 - 1 লেখা যাবে। tan 88কে 90 - 2 লেখাই যায় তো 88কে। আবার 89কে লেখা যায় 90 - 1। কোনো প্রবলেম নেই, কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই। চলো এবার দেখো মজা। এইটা হয়ে গেল tan 1 ডিগ্রি, এটা tan 2 ডিগ্রি, যেরকম ছিল সেরকমই। tan 45কে 1 লিখে দাও, ছোটবেলা থেকে পড়েছি। 10-এর শুরুতে তোমরা ছোট ছিলে, এখন বড় হয়ে গেছো, তারপর তোমরা 11-এ চলে যাবে পরের বছরে, সেই জন্য আমি বললাম ছোটবেলা থেকে পড়েছি। tan 92 - 2 এটা কত হয়ে যাবে? 90 - থিটা। tan 90 - থিটা মানে cot থিটা, তাহলে cot 2। আর এটা tan 90 - 1 মানে এটা হয়ে যাবে cot 1। ডান। এবার দেখো tan 1 ডিগ্রি cot 1 ডিগ্রি, tan থিটা ইন্টু cot থিটা কি হয়? 1। tan 2 ডিগ্রি cot 2 ডিগ্রি, tan থিটা ইন্টু cot থিটা কি হবে? আবার 1। তার মানে এখানে যতগুলোই থাকবে, এই 45-এর ঠিক আগে কে আছে? 44। আর 45-এর ঠিক পরে কে ছিল? tan 46। তাহলে tan 46 কি লেখা যাবে? cot 44। তাহলে এই tan 45-এর আগে আর পরে অবধি যতগুলো আছে tan আর cot সবগুলোই কি হয়ে যাবে? গুণ করে 1 হয়ে যাবে। তার মানে এই আলটিমেটলি রেজাল্ট 1 × 1 × 1 সমান সমান 1। উত্তর 1। বোঝা গেল? হ্যাঁ বোঝা গেল? একটু চ্যাটে ওপরে যাও দেখি, আর কারোর প্রশ্ন আছে দেখি, ওপরে যাও। হ্যাঁ হ্যাঁ স্পন্দিতা, তুমি এই প্রশ্নটা করেছো, তোমার বোঝা গেছে? বুঝতে পেরেছো? এর মান হবে 1। ঠিক আছে চলো তাহলে এবার আমরা একটু বড় প্রশ্ন দেখি কি আছে, সেই দিকে আমরা যাই। বলছে দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং অন্তর বলেছে π/12। কোণ দুটির পরিমাপ ষষ্ঠিক পদ্ধতিতে লেখো। দেখো কোণ দুটির পরিমাপ কোন পদ্ধতি বলে দিয়েছে? ষষ্ঠিক পদ্ধতি। ডিগ্রিতে বার করতে বলেছে, কোনো প্রবলেম নেই। বাহ, আমি অঙ্ক করার সাথে সাথে উত্তর চলে এসছে, অঙ্ক দেখার সাথে সাথে উত্তর চলে এসছে, বাহ ভালো। চলো তোমরা তৈরি হচ্ছ, তৈরি আছো বোঝা যাচ্ছে। দুটি কোণের সমষ্টি 135, তাহলে ধরি ষষ্ঠিক পদ্ধতিতে কোণ দুটির মান যথাক্রমে x ডিগ্রি ও y ডিগ্রি। দুটোই গ্রেটার 0। হ্যাঁ, দুটি কোণের সমষ্টি 135। এবার x দুটি কোণের সমষ্টি আর অন্তরও দিয়েছে, তাহলে আমি ধরে নিচ্ছি এবং x গ্রেটার y। ঠিক আছে, x গ্রেটার y মানে x ডিগ্রি গ্রেটার y ডিগ্রি। ঠিক আছে, আমি ধরে নিলাম যে প্রথম যে আমার কোণটা
সেই কোণটার মান বড়। তাহলে আমার দুটি কোণের সমষ্টি বলেছে, তাহলে শর্তানুসারে কি লিখতে পারি? শর্তানুসারে লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই সমান সমান 135, এটা আমার 1 নম্বর। আবার এক্স মাইনাস ওয়াই সেটা হয়ে গেল π/12, তো তাহলে চলো π/12 মানে কি? কাটাকুটি করি। তিরিশ আর এটা হয়ে যাবে আমার 15 ডিগ্রি। তাহলে π/12 মানে কত? 15 ডিগ্রি। তার মানে এটা হয়ে যাবে 15। দিয়ে দিলাম 2 নম্বর, কোনো প্রবলেম নেই। তাহলে সুতরাং এক্স প্লাস ওয়াই অপনয়ন 1 ও 2 হতে পাই এক্স প্লাস ওয়াই 135, এক্স মাইনাস ওয়াই সমান 15। ওয়াই ওয়াই কেটে গেল, 2x ইকুয়ালস টু এটা কত হয়ে যাচ্ছে? 30, 40, 50, 150। x ইকুয়ালস টু কত হচ্ছে? 7 দুগুণে 14, 75। বোঝা গেল? যারা 75 লিখে দিয়েছিলে উত্তরে কমেন্টে তারা সবাই ঠিক বলেছো, এক্স এর ভ্যালু 75। তাহলে দুটি পরিমাণ, কোন দুটির পরিমাণ ষষ্ঠিক পদ্ধতিতে এক্স এর ভ্যালু 75, মানে একটা কোণ পেয়ে গেলাম 75। চলো ডান। সুতরাং এক্স ইকুয়ালস টু 75। আর আরেকটা কোণ কি হবে? ওয়াই এর ভ্যালু বার করতে হবে, কোন একটাতে বসিয়ে দাও। 2 হতে পাই, 2 হতে কি পাচ্ছি? এক্স মাইনাস ওয়াই সমান সমান 15। এক্স এর ভ্যালু 75, তার মানে মাইনাস 75। তার মানে কত হয়ে গেল? মাইনাস ওয়াই ইকুয়ালস টু 60, মাইনাস 60 কেটে গেল। সুতরাং ওয়াই ইকুয়ালস টু 60। তাহলে ওয়াই এর ভ্যালু কত বেরালো? 60 ডিগ্রি। ওয়াই এর ভ্যালু 60। তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে কোণগুলির মান তাহলে একটা হলো 75 ডিগ্রি ও 60 ডিগ্রি। উত্তর লেখার সময় ডিগ্রিটা মেনশন করে দেবে। উত্তর লেখার সময় অবশ্যই ডিগ্রি মেনশন করবে। হ্যাঁ, স্নেহা লিখেছে, জয়শ্রী লিখেছে, সায়ন লিখেছে, সবাই লিখেছে 75 ডিগ্রি ও 60 ডিগ্রি। আচ্ছা, স্পন্দিতা লিখেছে, অয়ন লিখেছে, তার আগে সায়নও লিখেছে। হ্যাঁ, সবার নাম বলেছি, যারা যারা লিখেছে সবাই সঠিক উত্তর দিয়েছো, কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই। চলো পরের প্রশ্নে যাই। একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির অন্তর 2π/5, মানে 2π/5। কোণ দুটির মান রেডিয়ানে প্রকাশ করো। তাহলে বলেছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির অন্তর। তাহলে ধরি সূক্ষ্ম কোণ দুটি রেডিয়ানে প্রকাশ করতে বলেছে, খুব ভালো বিষয়। সুতরাং ধরি রেডিয়ানে, তো আমার যখন রেডিয়ানে করতে বলেছে প্রকাশ, তাহলে রেডিয়ানেই করব। ধরি রেডিয়ানে সূক্ষ্ম কোণগুলির মান যথাক্রমে এক্স রেডিয়ান ও ওয়াই রেডিয়ান। ঠিক আছে, বা রেডিয়ানে বলে দিয়েছি যখন, তাহলে কোণগুলির মান যথাক্রমে এক্স ও ওয়াই, আমি এরকমও বলতে পারি, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এবার এখানে কি বলেছে? কোনটা বড় কোনটা জানি না, ছোট আমি ধরে নিচ্ছি, এবং এক্স গ্রেটার ওয়াই আর এক্স কমা ওয়াই গ্রেটার 0, নট ইকুয়াল টু 0 বা গ্রেটার 0। ঠিক আছে, এবার তাহলে আমি সূক্ষ্ম কোণগুলো ধরে নিয়েছি এক্স ও ওয়াই। তাহলে বলেছে সূক্ষ্ম কোণ দুটির অন্তর, তাহলে সূক্ষ্ম কোণ দুটির অন্তর, তাহলে এক্স মাইনাস ওয়াই সেটা কি হয়ে গেল? 2π/5 হয়ে গেল। ডান, এটা শর্তানুসারে চলছে। এইবার এটাকে দিয়ে দিলাম 1 নম্বর। এবার আমরা একটা ত্রিভুজ আঁকি, ছোট্ট একটা ত্রিভুজ।
সেটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের এটা সমকোণ আর এই দুটো হয়ে গেল সূক্ষ্মকোণ, একটাকে বললাম থিটা, একটাকে বললাম আলফা। এবার আমরা কি জানি থিটা আর আলফার যোগফল 90 ডিগ্রি হয়। কেন হয়? কারণ আমরা কি জানি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া বাকি যে দুটো সূক্ষ্মকোণ তারা পরস্পর কি হয়, পরস্পর পূরক হয়। পূরক মানে তাদের কোণের সমষ্টি কি হবে, তাদের কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। ঠিক, এবার 90 ডিগ্রি মানে কি, 90 ডিগ্রি মানে π/2, রেডিয়ানে তার মান কি হয় 90 ডিগ্রি সমান সমান π/2। ঠিক, তার মানে আমি কি লিখতে পারি যে দুটি কোণ, যে সূক্ষ্ম কোণ দুটো ধরেছি তাদের সমষ্টি রেডিয়ানে হয়ে গেল π/2। এটা দিয়ে দিলাম 2 নম্বর। তাহলে লিখবো 1 ও 2 হতে পাই। ঠিক আগের মতো ফ্রেমটা আমার আগের অঙ্কের মতোই থাকলো, যেটা যেরকম করতে দেবে সেটাকে সেরকম ভাবে করে দেবো। ডান, কেটে দিলাম। তাহলে 2x = 2π/5 প্লাস π/2। এটা কত হয়ে গেল 10, 5 দিয়ে গেল 2 4, 2 দিয়ে গেল 5, 5π। তাহলে 2x = এটা কত হয়ে যাবে 9π/20। এই দুইটা নিচে চলে গেল। এক মিনিট, কিছু ভুল করলাম। রেডিয়ানে জানতে চেয়েছে, তো ঠিকই আছে, রেডিয়ানে এটাই বেরোবে। আর যদি এটা ডিগ্রিতে হতো তাহলে ডিগ্রিতে এটার মান অন্য বেরোতো, রেডিয়ানে এটাই বেরোবে। হয়ে গেল। আর একটা কোণের মান জানতে চেয়েছে, তাহলে একটার মান বেরোলো 9π/20। তাহলে আরেকটা কোণের মান বের করার জন্য কিছুই না, 2 হতে পাই করে দাও, 2 হতে পাই। তাহলে 2 হতে পাই কত হবে, 2 হতে পাই কত হবে বলো। x + y = π/2, x এর ভ্যালু পুট করে দাও, 9π/20 প্লাস y = π/2। তাহলে y = π/2 মাইনাস 9π/20। তাহলে লসাগু হবে 20, এদিকে যাবে 10π মাইনাস 9π, তাহলে উত্তর হবে π/20 হলো। তাহলে এই y এর মান বেরোলো π/20। তাহলে রেডিয়ানে প্রকাশ করলে দুটো কোণের মান, একটা বেরোবে 9π/20 ও π/20। ডান। দেখি এবার উত্তর কে কে বলেছে। হ্যাঁ, শ্রেয়া দিয়েছে 9π/20। আর দেখি, হ্যাঁ অয়ন বলেছে, সন্তোষ কুমার বলেছে, তার উপরে দেখি জয়শ্রী বলেছে π/20, 9π/20। হ্যাঁ, স্পন্দিতা বলেছে, তার উপরে দেখি, ঠিক আছে, আরও উপরে সায়ন বলেছে 9π/20 π/20। হ্যাঁ, বোঝা গেল। তাহলে যদি রেডিয়ানের অঙ্ক দেয় পুরোপুরি রেডিয়ানে বার করবে, আর যদি বৃত্তীয় মান মানে ষষ্ঠিক পদ্ধতিতে বলে তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে বের করবে, আর বৃত্তীয় মান রেডিয়ানে দিলে রেডিয়ানে বার করবে। তাহলে যদি ধরো কোনো অঙ্কে রেডিয়ান এবং মানে বৃত্তীয় পদ্ধতিতে জানতে চেয়েছে, ষষ্ঠিক পদ্ধতিতে জানতে চেয়েছে, সেই অঙ্কগুলোর ক্ষেত্রে শুধুমাত্র দেখে নেবে যে কোনটা দিয়ে করলে তোমাদের সুবিধা মনে হয়, বাকি কোনো অসুবিধা নেই। দেখো, যদি এই অঙ্কটাই এখন রেডিয়ানে না দিয়ে ডিগ্রিতে জানতে চাইতো, তাহলে আমি এই 2π/5টাকে আমি কিসে করে নিতাম, ডিগ্রিতে চেঞ্জ করে নিতাম। তা আর কিছু নেই, এই হচ্ছে ফান্ডাটা বুঝতে পারলেই হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে আমরা মোটামুটি এখানেই আজকে ক্লাস শেষ করছি। পরের দিন আবার এখান থেকেই কন্টিনিউ করব। ঠিক আছে, তোমাদের মধ্যে কারোর যদি কোনো প্রশ্ন বা কিছু থাকে সেটা তোমরা জিজ্ঞাসা করো আজকের ক্লাস রিলেটেড। তাহলে এর পরের দিন আমরা আরেকটা দিন করব, ত্রিকোণমিতি আমাদের করতে হবে। চলো বলো, আজকে যদি এই ক্লাস রিলেটেড কারোর কিছু প্রশ্ন থাকে বলতে পারো তোমরা। কারোর কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে চলো আজকে আমরা এখানেই আমাদের ক্লাস প্যাক আপ করলাম। দেখা হচ্ছে পরের ক্লাসে আবার নতুন অঙ্ক নিয়ে। চলো, টাটা।